সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ কেবল একটি ক্ষণস্থায়ী রাজনৈতিক অস্থিরতা নয়, এটি বহু বছরের জমে থাকা অর্থনৈতিক চাপ, সামাজিক ক্ষোভ, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার কেন্দ্রীকরণ বিরোধী অসন্তোষের বিস্ফোরণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক ভাষণ এই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি ঐক্যের আহ্বান জানালেও তার মূল সুর ছিল সতর্কবার্তা ও হুমকির। বিদেশি শত্রু, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের কথা তুলে ধরে আন্দোলনকারীদের ভাড়াটে ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা। এই বয়ান নতুন নয়, বরং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষমতাসীন কাঠামোর একটি পরীক্ষিত কৌশল। ভেতরের সংকটকে বাইরের শত্রুর ঘাড়ে চাপানো এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে কঠোর দমননীতি বৈধ করা। ইরান নিয়ে চলমান ঘটনার সর্বশেষ প্রসঙ্গ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই আন্দোলনের সূচনা আপাত দৃষ্টিতে অর্থনৈতিক, রিয়াল মুদ্রার তীব্র অবমূল্যায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। তেহরানের দোকানদারদের ক্ষোভ থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দ্রুতই শহর থেকে শহরে ছড়িয়ে পড়ে। কিন্তু অর্থনৈতিক দাবির আড়ালে যে রাজনৈতিক অসন্তোষ দীর্ঘদিন ধরে জমেছিল তা দ্রুত প্রকাশ পেতে থাকে। স্লোগানগুলো আর কেবল দাম কমানো বা মজুরি বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অনেক জায়গায় সরাসরি সরকার ও সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ইরানি সমাজের একটি বড় অংশ এখন কেবল নীতিগত সংস্কার নয়, বরং শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো নিয়েই প্রশ্ন তুলছে। খামেনির ভাষণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল আন্দোলনকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি যুক্ত করা। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা নাকি অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তা ধ্বংস করছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি আন্দোলনের স্বতঃস্ফূর্ত ও অভ্যন্তরীণ চরিত্রকে অস্বীকার করে একে বিদেশি ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। একই সঙ্গে মার্কিন ভাড়াটে ও বিদেশি শক্তির দালাল আখ্যা দিয়ে আন্দোলনকারীদের নৈতিক বৈধতা কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ইরানের ভেতরে যে সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে তা কোনো বিদেশি শক্তি কৃত্রিমভাবে সৃষ্টি করেনি, বরং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নীতিগত ব্যর্থতার সম্মিলিত ফল। এখানে একটি গভীর দ্বন্দ্ব স্পষ্ট। রাষ্ট্রের সর্বোচ্চ নেতা একদিকে ঐক্যর ডাক দিচ্ছেন, অন্যদিকে সেই ঐক্যের শর্ত হিসেবে জনগণের প্রতিবাদ ও ভিন্ন মতকে রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে দেখছেন। এই ধরনের ঐক্য আসলে আরোপিত নীরবতা, যেখানে ভিন্ন কণ্ঠস্বরের জন্য কোনো স্থান নেই। ইতিহাস দেখায়, এই ধরনের দমনমূলক ঐক্য সাময়িকভাবে শাসকদের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করলেও দীর্ঘমেয়াদে তা আরও বড় বিস্ফোরণের জন্ম দেয়। 2009 সালের গ্রিন মুভমেন্ট, 2017-18 সালের বিক্ষোভ কিংবা 2022 সালের হিজাব বিরোধী আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই একই চিত্র দেখা গেছে। প্রথমে অস্বীকার, পরে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, এরপর কঠোর দমন। বর্তমান পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরের বিভাজনও লক্ষণীয়। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলক সংযত ভাষায় কথা বলছেন, তিনি সত্যিকারের অভিযোগ শোনার আহ্বান জানিয়েছেন এবং সংযম প্রদর্শনের কথা বলেছেন। এটি ইঙ্গিত দেয় যে শাসক গোষ্ঠীর একটি অংশ অন্তত বুঝতে পারছে, শুধু শক্তি প্রয়োগ করে এই সংকট দীর্ঘমেয়াদে সামাল দেয়া কঠিন। অন্যদিকে কট্টরপন্থী মহল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, কোনো ধরনের ছাড় দেয়া হবে না এবং আন্দোলনকে বিদেশি শত্রুর সহায়তাপুষ্ট ষড়যন্ত্র হিসেবে দেখেই মোকাবেলা করা হবে। এই দ্বৈত অবস্থান রাষ্ট্রের ভেতরের নীতিগত দ্বন্দ্বকেই তুলে ধরে, যা সংকট মোকাবেলাকে আরও জটিল করে তুলছে। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এই দমন নীতির অংশ। বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট, ফোন ব্যবস্থা অচল এবং ফ্লাইট বাতিল, সব মিলিয়ে দেশকে কার্যত একটি তথ্য কারাগারে পরিণত করা হয়েছে। এর উদ্দেশ্য দ্বিমুখী। একদিকে আন্দোলনকারীদের সংগঠিত হওয়ার সক্ষমতা কমানো, অন্যদিকে বাইরের বিশ্ব থেকে পরিস্থিতির বাস্তব চিত্র আড়াল করা। কিন্তু আধুনিক যুগে তথ্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, ছবিতে দেখা যাচ্ছে
তেহরান সহ বিভিন্ন শহরে জ্বলন্ত আগুনের চারপাশে জড়ো হওয়া মানুষ, সরকার বিরোধী স্লোগান, রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ। এই চিত্র রাষ্ট্রীয় প্রচারণার সঙ্গে সাংঘর্ষিক, যেখানে আন্দোলনকে সীমিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখানো হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম যখন মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী এজেন্টের কথা বলছে, তখন সেটি মূলত জনগণের ক্ষোভকে অবৈধ প্রমাণ করার প্রচেষ্টা। ক্যাজুয়ালিটির কথা বলা হলেও বিস্তারিত না দেওয়া এই কৌশলের অংশ। সংখ্যা প্রকাশ করলে হয়তো রাষ্ট্রীয় সহিংসতার মাত্রা স্পষ্ট হয়ে যাবে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত কয়েক ডজন আন্দোলনকারী এবং 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এই রক্তক্ষয় আন্দোলন ও দমন নীতির সংঘাতকে আরও তীব্র করে তুলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। ট্রাম্প প্রকাশ্য হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে বিক্ষোভকারীদের হত্যা করতে দেবে না এবং এমন কিছু হলে ভয়াবহ মূল্য দিতে হবে। এই ধরনের বক্তব্য একদিকে আন্দোলনকারীদের মনোবল বাড়াতে পারে, অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের বিদেশি ষড়যন্ত্রের বয়ানকে আরও শক্তিশালী করে। খামেনির ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ এবং ইরানিদের রক্তে হাত রঞ্জিত থাকার অভিযোগ এই পারস্পরিক উত্তেজনারই প্রতিফলন। তবে লক্ষণীয় যে ট্রাম্প একই সঙ্গে ইরানের তথাকথিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ নাকচ করেছেন। এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখনও প্রকাশ্যে কোনো বিকল্প নেতৃত্বকে সমর্থন করার ঝুঁকি নিতে প্রস্তুত নয়। 1979 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি দীর্ঘদিন ধরেই প্রবাসী বিরোধী রাজনীতির একটি প্রতীক। সাম্প্রতিক সময়ে তিনি আরও বিক্ষোভের ডাক দিয়েছেন এবং বিশ্লেষকদের মতে এই ডাক আন্দোলনের গতিপথে প্রভাব ফেলেছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক হলি ড্যাগ্রেসের মন্তব্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেক ইরানি পাহলভি আহ্বানকে গুরুত্ব দিয়ে রাজপথে নামছেন। এই বাস্তবতা ইরানের ক্ষমতাসীনদের জন্য দ্বিগুণ উদ্বেগের কারণ। একদিকে অভ্যন্তরীণ ক্ষোভ, অন্যদিকে প্রবাসী বিরোধী শক্তির সক্রিয়তা। ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তকে ড্যাগ্রেস যে দৃষ্টিতে দেখছেন তা গুরুত্বপূর্ণ। এটি শুধু তথ্য আড়াল করার চেষ্টা নয়, বরং নিরাপত্তা বাহিনীর জন্য একটি ঢাল, যার আড়ালে আরও কঠোর দমন চালাতে পারে। ইতিহাসে দেখা গেছে, যখনই ইরানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হয়েছে, তখনই গ্রেপ্তার, নির্যাতন এবং প্রাণঘাতী সহিংসতার অভিযোগ বেড়ে গেছে। এই বাস্তবতা জনগণের মধ্যে ভয় ও ক্ষোভ দুটোই বাড়িয়ে তোলে। খামেনির ভাষায় ডেথ টু আমেরিকা স্লোগানের উপস্থিতি রাষ্ট্রীয় বয়ানের একটি পুরনো উপাদান। এটি অভ্যন্তরীণ সংকটের মুহূর্তে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এই স্লোগান কি আজকের তরুণ ইরানি প্রজন্মকে একইভাবে উদ্বুদ্ধ করে? একটি বড় অংশের জন্য যুক্তরাষ্ট্র আর প্রধান শত্রু নয়, বরং তারা নিজেদের দৈনন্দিন জীবনের সংকট, স্বাধীনতার অভাব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তাকেই বড় শত্রু হিসেবে দেখছে। এই প্রজন্ম বৈশ্বিক যোগাযোগে অভ্যস্ত। তারা জানে তাদের জীবনমান বিশ্বের অন্যান্য দেশের তরুণদের তুলনায় কতটা পিছিয়ে। এই তুলনাবোধই তাদের ক্ষোভকে আরও গভীর করছে। অর্থনৈতিক দিকটি বিশ্লেষণ করলে দেখা যায়, রিয়ালের অবমূল্যায়ন কেবল একটি আর্থিক ঘটনা নয়, এটি মানুষের সঞ্চয়, আয় ও নিরাপত্তা বোধকে সরাসরি আঘাত করেছে। দোকানদার থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই এই সংকটে ক্ষতিগ্রস্ত। নিষেধাজ্ঞা অবশ্যই একটি বড় কারণ, কিন্তু একই সঙ্গে অভ্যন্তরীণ দুর্নীতি, অদক্ষ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক অগ্রাধিকারের ভুল সিদ্ধান্তও দায়ী। জনগণের চোখে এই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় নেতৃত্বের উপরই পড়ে। এই আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চিত। অতীত অভিজ্ঞতা বলে ইরানের রাষ্ট্রযন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং দমনক্ষম। নিরাপত্তা বাহিনী, বিপ্লবী গার্ড, বিচার ব্যবস্থা সব মিলিয়ে একটি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। স্বল্পমেয়াদে হয়তো আন্দোলন দমন করা সম্ভব হবে, কিন্তু প্রশ্ন থেকে যায় এরপর কি? যদি কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক সংস্কারের পথ খোলা না হয়, তবে একই ক্ষোভ আবার নতুন রূপে ফিরে আসবে। প্রতিবারই হয়তো আরও বেশি সংগঠিত, আরও বেশি র্যাডিক্যাল হয়ে। আন্তর্জাতিক পর্যায়ে এই সংকট মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরান ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক সংঘাতে জড়িত। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন। অভ্যন্তরীণ অস্থিরতা বাড়লে এই বহির্মুখী নীতির উপরও
চাপ পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরও তীব্র হয়। সবশেষে বলা যায়, খামেনির সাম্প্রতিক বক্তব্য ইরানের ক্ষমতাসীনদের মানসিক অবস্থায় প্রতিফলিত করে। একদিকে গভীর উদ্বেগ, অন্যদিকে নিয়ন্ত্রণ হারানোর ভয়। ঐক্যর ডাক আসলে ক্ষমতা রক্ষার আহ্বান, যেখানে জনগণের ভিন্ন মতকে হুমকি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ইতিহাসের পাঠ স্পষ্ট, যে সমাজে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে থাকে সেখানে কেবল শক্তি দিয়ে স্থিতি বজায় রাখা যায় না। ইরানের সামনে আজ একটি কঠিন প্রশ্ন দাঁড়িয়ে আছে। তারা কি এই সংকটকে সংস্কারের সুযোগ হিসেবে দেখবে, নাকি আবারও দমননীতির পথে হেঁটে সাময়িক নীরবতা কিনে নেবে, যার মূল্য ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।